আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছে আমি খোরশেদা কাকলি। এনসিটি পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিলের দাবিতে আবারও অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘট শুরু করেছেন চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারীরা। মাঝে দুদিনের বিরতি দিয়ে সকাল থেকে বন্দরের শ্রমিক কর্মচারীরা এই কর্মসূচি শুরু করেন। ফলে স্থবির হয়ে পড়েছে বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। এতে বন্দরে দেখা দিয়েছে কন্টেইনার জট। আন্দোলনকারীরা জানায়, নৌ পরিবহন উপদেষ্টার আশ্বাসে শ্রমিক কর্মচারীরা তাদের কর্মসূচি স্থগিত করে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ আন্দোলনকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় আজ থেকে আবারও অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন তারা। পাশাপাশি চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের পদত্যাগের দাবি তুলেছেন আন্দোলনকারীরা। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। আরিজ, বন্দরের পরিস্থিতি কেমন দেখছেন, আর এই কর্মসূচি নিয়ে ধর্মঘটের নেতারা এবং বন্দর কর্তৃপক্ষ কি বলছে? কাকলি, চট্টগ্রাম বন্দরে আজ থেকে আবার কর্মবিরতি শুরু হয়েছে এবং সেই কারণে চট্টগ্রাম বন্দরে যে পণ্য হ্যান্ডলিংয়ের কাজ, সব ধরনের কাজ, পণ্য ওঠানামার কাজ সবকিছু বন্ধ হয়ে গেছে। গত এক সপ্তাহ ধরে আমরা যেটা দেখেছি যে গত শনিবার থেকে টানা কর্মবিরতি চলেছে এবং এরপরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটও শুরু হয়েছে এবং আজকে যে ধর্মঘটটা শুরু হয়েছে সেটি সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং এখানে সব ধরনের পণ্য ওঠানামার কাজ বন্ধ আছে। ইতিমধ্যে আপনি জানেন যে প্রায় 19টি যে বেসরকারি কন্টেইনার ডিপো আছে সেখানে প্রায় 13,000 রপ্তানি পণ্য সেখানে জট হয়েছে এবং যে সাগরে প্রায় 18টি জাহাজ এখনও পর্যন্ত ভাসমান আছে এবং জেটিতে আছে প্রায় 10টি জাহাজ। তো সব মিলিয়ে চট্টগ্রামে যে বন্দরের যে পণ্য ওঠানামা এবং শ্রমিকদের আন্দোলন এবং এই সব মিলিয়ে একটা স্থবির হয়ে আছে। এতে আমদানিকারক এবং রপ্তানিকারক তারা বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম বন্দরকে যে এনসিটি আছে, নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, সেটি বিদেশিদের হাতে চুক্তির প্রতিবাদে শ্রমিকরা আন্দোলন করছে এবং দীর্ঘদিন ধরে এই আন্দোলনটা হচ্ছে এবং গত এক সপ্তাহ ধরে বন্দর অচলের মতো কর্মসূচি চলছে। তো আমরা বেশ কয়েকটি স্থানে যে সরকার এবং বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, ব্যবসায়ী, আমদানিকারক, রপ্তানিকারকরা শ্রমিকের সাথে বসেছেন এবং তারা একটি সমাধানের জন্য চেষ্টা করেছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার নৌ উপদেষ্টা চট্টগ্রামে এসেছেন এবং নৌ উপদেষ্টার আশ্বাসে চট্টগ্রামে যে বন্দর শ্রমিকদের সাথে আন্দোলনকারী 2 দিন স্থগিত ছিল এবং শ্রমিকদের বিরুদ্ধে যে নানা রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং সর্বশেষ দর্শক, জানছিলাম চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনালের শ্রমিক কর্মচারীদের ধর্মঘটের খবর। দর্শক, আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকার বাড্ডায় 11 দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে সেখানকার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে সমাবেশ স্থলে আছেন সহকর্মী জুবাইর প্রধান। সরাসরি যাচ্ছে তার কাছে। জুবাইর, সমাবেশ কি শুরু হয়েছে কিনা এবং সেখানকার সার্বিক কি পরিস্থিতি জানাবেন আমাদের। সারাদিন ভোট দিবেন, মানুষকে উৎসাহিত করবেন, আমাদের দাঁড়িয়ে নিয়ে যাবেন সকলকে। কাকলি, ঢাকা 11 আসনের এই আসনে প্রার্থী কিন্তু এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং তার এই নির্বাচনী প্রচারণায় এখানে যে জনসভা সেখানে অংশ নিতে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিছুক্ষণের মধ্যেই আসবেন। এই জনসভা বাড্ডার যে প্রজেক্ট গেট মাঠ রয়েছে সেখানে তিনি আসবেন এবং একই সাথে এই মুহূর্তে কিন্তু এসে এখানে উপস্থিত হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং এই যে নির্বাচনী আসন ঢাকা 11, এখানে সকাল থেকেই বাড্ডা, বনশ্রী, ভাটারা যে এলাকাগুলো রয়েছে, এই সংসদীয় আসনের যে এলাকাগুলো রয়েছে সেখান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু আমরা দেখছি যে এখানে যে নেতাকর্মীরা সহ এই এলাকার যে ভোটাররা যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং ইতিমধ্যে নেতারা কিন্তু আসা শুরু করেছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এইমাত্র এসে এখানে পৌঁছেছেন এবং তিনি তার যে নির্বাচনী জনসভা ঢাকার বাইরে অর্থাৎ সারা দেশে তিনি কিন্তু তার যে নির্বাচনী প্রচারণা সেটিতে অংশ নিয়েছিলেন। সেটি শেষে গতকালকে তার যে নির্বাচনী আসন সেখানে গণসংযোগ করেছেন। আজকে ঢাকা 11 নাহিদ ইসলামের আসনে তিনি এখানে এসেছেন এবং জামাতের আমির যিনি ডাক্তার শফিকুর রহমান তিনি এখানে এসেছেন এবং
তার যে বক্তব্য অর্থাৎ মানুষের যে অর্থাৎ ভোট চাওয়ার জন্য 11 দলীয় জোটের পক্ষ থেকে তার যে ভোট সেটি কিন্তু তিনি এখানে চাবেন। তো কাকলী বাড্ডা থেকে এই ছিল আমার কাছে। দর্শক, জানছিলাম ঢাকার বাড্ডায় জামায়াতের নির্বাচনী সমাবেশের খবর। রাজনীতির জন্য দলগুলো গলা ফাটালেও পেশার রাজনীতি এমন প্রার্থী দিয়েছে 2%-এরও কম। এবারের নির্বাচনে 198টি আসনে 1967 জন প্রার্থীর মধ্যে 891 জন ব্যবসায়ী। অবশ্য এই সংখ্যা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় 9% কম। বিশেষজ্ঞরা বলছেন, ব্যবসায়ীরা যত কম প্রভাব বিস্তার করবে ততই নির্বাচনে কালো টাকার প্রভাব কমে আসবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রাজনীতিকে পেশা হিসেবে নেয়া 1.56% এবার নির্বাচনে অংশ নিচ্ছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবসায়ী প্রার্থী ছিল 57.67%, যা এবার 9% কমে 48.48% নেমেছে। জাতীয় সংসদ নির্বাচনে আদালত ও নির্বাচন কমিশনের অনুকম্পায় 45 জন ঋণখেলাপি অংশ নিচ্ছেন এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, যাদের বেশিরভাগ ঋণের টাকায় সম্পদের পাহাড় গড়েছেন। যারা মাঠে কাজ করে, মাঠের কর্মী, তাদের থেকে মনোনয়নের অংশ কিন্তু খুব কম। তার মানে মাঠ থেকে গড়ে ওঠা রাজনীতিবিদরা কিন্তু আমাদের সংসদে যাচ্ছেন, হয় মাঝপথে ঢুকে বা না জাস্ট ঢুকে মনোনয়ন নিয়ে সংসদে যাচ্ছে। এতে হচ্ছে কি যে সংসদে যে কোয়ালিটি হওয়া দরকার, মানুষ যে প্রত্যাশা করে, সেগুলো সবগুলো থেকে মানুষ হতাশ হয়ে যাচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়ার কোনো উত্তরণে আমাদের ঘটলো না। আমরা যে পথে যেভাবে হাঁটছিলাম আদতে এখনও সেখানেই আছি আসলে। তালিকায় সবার উপরে রয়েছেন ফেনী 3 আসনের বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। তার ও তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ 607 কোটি টাকা, যার মধ্যে ঋণের পরিমাণ 280 কোটি টাকা। চট্টগ্রাম 4 আসনের মোহাম্মদ আসলাম চৌধুরীর পরিবারের সম্পদ 474 কোটি টাকা, যার মধ্যে হলফনামা অনুসারে মন্দ ঋণের পরিমাণ প্রায় 450 কোটি টাকা। বিএনপির 4 জন শীর্ষ ব্যবসায়ীর পাশাপাশি স্বতন্ত্র কয়েকজন প্রার্থীও শীর্ষ 10 ধনীর তালিকায় জায়গা করে নিয়েছেন। টাঙ্গাইল 8-এর সালাউদ্দিন আলমগীরের সম্পদ 283 কোটি, বাগেরহাটের AHM সেলিম, চাঁদপুর 2 আসনের জালাল উদ্দিন ও বগুড়া 5 আসনের সিরাজের হলফনামা অনুসারে সম্পদের পরিমাণ 200 কোটি টাকার বেশি। এই যে বিশাল পরিবর্তন, এটা তো রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হয়, এটা কিন্তু আসলে ওই যে অর্থের মাধ্যমে। তো এখানে কেন এটা কাজ করেছে, তার কারণ হচ্ছে রাজনৈতিক অবস্থান, জনপ্রতিনিধিদের অবস্থান, সরকারের সাথে সংশ্লিষ্টতাকে সবসময় দেখা হয়েছে এবং এক ধরনের স্বাভাবিকতা দেওয়া হয়েছে যে এটি হচ্ছে পুঁজি, এটা হচ্ছে বিনিয়োগ, মুনাফা অর্জনের সুবিধা, যে বৈধ সূত্র থেকে প্রাপ্ত আয়, তার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয় বা সম্পদ আছে কিনা, যেটি পরখ করে দেখার মতো এখতিয়ার দুদকের আছে, এবং সেটাতে মাঠ পর্যায়ে ফরেন্সিক ইনভেস্টিগেশন সহ যদি পর্যাপ্তভাবে এটা করা হয়, তাহলে কিন্তু দৃষ্টান্তমূলকভাবে দুদকেরও সুযোগ আছে, সম্ভাবনা আছে জবাবদিহিতা নিশ্চিত করার। সবচেয়ে গরিব প্রার্থী হিসেবে নাম উঠে এসেছে আম জনতা দলের তারেক রহমানের। ইসির হলফনামায় দেখা গেছে তার গাড়ি, বাড়ি, জমি, ফ্ল্যাট কিছুই নেই। পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করে তারেক 10,59,143 টাকার সম্পদ দেখিয়েছেন, আর বার্ষিক আয় 4.5 লাখ টাকা। পেশা হিসেবে শিক্ষক ও আইনজীবীদের নির্বাচনে প্রার্থী হওয়ার সংখ্যা বেড়েছে বিগত কয়েকটি নির্বাচনের তুলনায়। নিয়ামুল আজিজ সাদেক, NTV নিউজ, ঢাকা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbt.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।